নাহিদ ইসলাম, নির্বাচন খুবই নিকটে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। আপনারাও এই এই এমন একটা নির্বাচনী প্রত্যাশা করেছিলেন যেখানে সবার অধিকার থাকবে, সবাই ভোট দিতে পারবে। বিগত 3টি নির্বাচনে জাতি ভোট দিতে পারেনি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছে? আপনারা যে নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেছিলেন সেটি আছে কিনা? আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এরকম না, তবে আমরা মনে করি যে যদি সকলের সদিচ্ছা থাকে, প্রশাসন এবং সরকার নিরপেক্ষ আচরণ করে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব এবং যেটা আমাদের সকলেরই প্রত্যাশা। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু আচরণ, তাদের কিছু অবস্থান, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা হয়তো কোনো রাজনৈতিক শক্তির চাপে তারা নিরপেক্ষ জাজমেন্ট দিচ্ছে না। তবে ওভারঅল আমরা বলবো যে নির্বাচনের পরিবেশ তো অবশ্যই আছে। সবাই গণভোটের প্রচারণা আমরা করতেছি এবং 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তখন আসলে বোঝা যাবে পরিবেশ কীরকম। এবং যেহেতু দীর্ঘ 16 বছর পরে বলা চলে একটা নির্বাচন, এর মাঝে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে তো আর জনগণের অংশগ্রহণ ছিল না, ফলে এবারে নির্বাচন অবশ্যই অন্যরকম হতে যাচ্ছে আর কি। আচ্ছা, নির্বাচনের কমিশনের কিছু কাজ নিয়ে আপনারা আপত্তি তুলেছেন এবং বলছেন যে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে বা বিশেষ একটি মহলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশন তো অভ্যুত্থান পরবর্তী সময় গঠিত এবং আপনারাও আপনাদের মাধ্যমেই বা আপনাদের কনসার্ন নিয়েই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে? কমিশন কি আসলে স্বেচ্ছায় কাজ করতে পারছে না এমন মনে হচ্ছে? নির্বাচন কমিশন গঠনের সময় আমাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি। আমাদের কয়েকজন সরকারে থাকলেও আমাদের তখন অভ্যুত্থানের যারা নেতা, আমাদের তো কোনো রাজনৈতিক দল তখনও গঠিত হয়নি। এটা বিএনপি জামাতের কনসার্নই তখন হয়েছিল আমরা যতটুকু জানি। এবং এই গঠন প্রক্রিয়া নিয়ে আমরা শুরু থেকেই প্রশ্ন তুলেছিলাম। এটা আগের আইনে, আগের সিস্টেমে হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যাপক কোনো সংস্কার হয় নাই। নির্বাচন কমিশন সংস্কার, কমিশনের প্রস্তাব অনুযায়ী কোনো কিছুই তেমন মেজর কোনো পরিবর্তন হয়নি। আমাদের প্রতীক নিয়ে ওই নির্বাচন কমিশনের সাথে একটা টানাপোড়েন ছিল। এবং এই যে এখন ঋণ খেলাপি এত শত শত কোটি টাকা যাদের ঋণ রয়েছে, এইটার ঋণ না দেওয়ার আগেই তাদেরকে নির্বাচনের করার সুযোগ করে দিল নির্বাচন কমিশন, যেটা আমাদের যে আরপিও আইন সেটাতে কিন্তু স্পষ্ট লেখা ছিল। তারপর দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে তাদের ইলেকশন করার সুযোগ করে দিল। তো এটা বেশিরভাগই মূলত বিএনপির প্রার্থী, এবং তাদের এই অবস্থানটাকে বৈধতা দেওয়ার জন্য জামাতেরও কিছু প্রার্থী রয়েছে যাদের দ্বৈত নাগরিক, তাদেরকেও দেওয়া হলো। তো আমরা তো আসলে দলমতের ঊর্ধ্বে বলছি যে নির্বাচন কমিশন যাতে আইন অনুযায়ী চলে এবং আইনটা যাতে সব দলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। ফলে এরকম কিছু আচরণ আছে, এবং আমাদের যে আচরণবিধি আছে, সেই আচরণবিধি যে সবাই পালন করতেছে বা পালন না করলে যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা, সেটা যে নির্বাচন কমিশন খুব করতেছে আমাদের কাছে মনে হচ্ছে না। বরং স্বতন্ত্র প্রার্থী বা তাদেরকে নানা ধরনের শোকজ দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কিন্তু প্রচারণা করে গেছে এই সময়টা, যে সময়টায় প্রচারণা করা নিষেধ ছিল। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু কোনো ভূমিকা রাখেনি। আমাকে একটা অনুষ্ঠানে কেউ একজন বলেছিল, আমার মনে নেই, যে 90-এর গণঅভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলগুলা নিজেরা মিলে একটা আচরণবিধি তৈরি করেছিল এবং নিজেরা সেটা পালন করার চেষ্টা করেছিল। ফলে নানা কারণে 91-এর ইলেকশন অনেক সুষ্ঠু হয়েছিল। তা আমরা কিন্তু এখন আমাদের জায়গা থেকে ছিল এই বক্তব্যগুলো, কিন্তু আগের মতোই কিন্তু আমরা অনেক প্রবণতা দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম, আপনারা বলছেন যে নির্বাচন কমিশন যদি তার এই যে দায়িত্ব সেটি যদি সঠিকভাবে পালন না করতে পারে, আপনারা নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি একটা আপনাদের মুখপত্র একদিন বলেছিলেন যে আমরা নির্বাচনে অংশ নেব কিনা সেটি ভেবে দেখব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটার জন্য যা যা প্রয়োগ করা প্রয়োজন, যদি এই নির্বাচন কমিশন দিয়ে সেটা সমাধান না হয়, লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে। আমরা তো কোনোভাবেই চাই না যে নির্বাচন পিছানো হোক বা আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি, এবং আমরা তো এখন একটি জোটেরও অংশ। তো নির্বাচন তো এককভাবে একতরফাভাবে করাও সম্ভব না। ফলে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই করতে হবে, আমরা সেটা চাই। কিন্তু আমরা যেটা বলছি যে যদি সে ধরনের কোনো পরিকল্পনা বা কারো প্ল্যান থাকে, এইটা যদি নির্বাচন কমিশনও যদি নিরপেক্ষ আচরণ করতে না হয়, তাহলে এই ধরনের কোনো ইঞ্জিনিয়ার্ড ইলেকশন
করার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা আমরা সফল হতে দেব না। মানুষের মনে এক ধরনের উদ্বেগ আছে যে আসলে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, জনগণ শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে কিনা, তো এই উদ্বেগের কারণগুলো কি? উদ্বেগ আছে কারণ মানুষের নির্বাচনের আগেই অনেকগুলো প্রত্যাশা ছিল এবং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার ছিল, আরও উৎসবমুখর পরিবেশ, সেটার কিছুটা ঘাটতি আছে এবং রাজনৈতিক দলগুলো সবাই এখনও পুরোপুরি মাঠে নামেনি। গণভোটের বিষয়টাও মানুষের কাছে স্পষ্ট হয়নি। গণভোটের বিপক্ষে কোনো কোনো দলের নেতাকর্মীরা প্রচারণা করার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে সামগ্রিকভাবে মানুষের ভিতরে একটা শঙ্কা আছে আর কি। নাহিদ ইসলাম, গণভোট নিয়ে যেভাবে প্রচারণা হওয়ার কথা ছিল এবং আমরা দেখছি যে একটি অংশ ইতিমধ্যেই গণভোটের না এর পক্ষে তারা অবস্থান নিয়েছে, দেশের অনেক রাজনৈতিক দলের অবস্থান ক্লিয়ার না। গণভোট নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? যদি কেউ গণভোটে না এর পক্ষে প্রচারণা চালায়, শেষ পর্যন্ত যদি না ভোটে যাওয়া হয়, তাহলে আপনাদের যে অভ্যুত্থান বা নানা পরিকল্পনা এগুলো বেঁচতে যাবে কিনা? ব্যাঘাত ঘটবে এই পুরো আয়োজনের। আমরা যতটুকু এগিয়েছিলাম আমাদেরকে আবার পিছনে ফিরে আসতে হবে। আমরা তো গণতন্ত্রের জন্যই এত আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, যাতে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে হয়, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়, প্রধানমন্ত্রীর খাতে যাতে কুক্ষিগত না থাকে ক্ষমতা, তাকেও অ্যাকাউন্টেবল করার জায়গা থাকে, সেই জায়গা থেকে উচ্চকক্ষ বা এই পুরো সামগ্রিক সংস্কার প্রস্তাবনা। এখন বিএনপি তারা যদি তারা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি, কিছু কিছু নেতা বলছে তারা হ্যাঁ পক্ষে বা হ্যাঁ পক্ষে না থাকার কোনো কারণ নেই, কিন্তু স্পষ্টভাবে বলেনি। তাদের তৃণমূলের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক আসনে তারা না এর পক্ষে বলতেছে এবং এটা ঐকমত্য কমিশনে এই প্রবণতাটা দেখা গিয়েছিল। এবং এই জুলাই সনদ, গণভোট, এই বিষয়টা কিন্তু এখনও মানে খুব যে স্পষ্ট হয়েছে, সুরা হয়েছে এরকম না। ফলে ইভেন গণভোটে হ্যাঁ হইলেও এটার চেষ্টা থাকবে এই সংস্কারগুলো বাস্তবায়ন না করার, এরকমও আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমরা আশাবাদী যদি নিরপেক্ষ হয় নির্বাচন, মানুষ ভোট দিতে পারে, মানুষ অবশ্যই তার পছন্দের মার্কার পাশাপাশি হ্যাঁয়ের পক্ষে ভোট দিবে, কারণ মানুষ সংস্কার বা পরিবর্তন চাচ্ছে। এখন এই পরিবর্তনগুলো কি কি পরিবর্তন, এটা মানুষকে বুঝে, যদি সকল রাজনৈতিক দল এখানে অনবোর্ড থাকতো তাহলে এটা আরও সহজ হতো আর কি। নাহিদ ইসলাম, আপনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন, এটি ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনি যে আসন থেকে নির্বাচন করছেন আপনার বেড়ে ওঠা এবং অনেক স্মৃতি এই আসনের সাথে। আপনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মানুষের কাছে আসলে তারা আপনার কাছে কি চাই, কোন সমস্যাগুলো বেশি তারা আপনার সামনে তুলে ধরেছে? ঢাকা 11 আসন, এটা আমার জন্মস্থান, আমার মূল বাড়ি ঢাকাতে। আমরা কয়েক পুরুষ ধরেই ঢাকা এখানে বসবাস, বাড্ডা এলাকায়। এবং যেহেতু এই বাড্ডা রামপুরা এলাকায় ব্যাপক আন্দোলন হয়েছিল অভ্যুত্থানের সময়, দুইটা কারণে মূলত এই আসনটা সামগ্রিকভাবে সিদ্ধান্ত হয় দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে, স্বাগত জানাচ্ছে, তাদের সমস্যাগুলো বলতেছে, এলাকার সমস্যাগুলো বলতেছে, জাতীয় পর্যায়ে সমস্যাগুলো বলতেছে। সামগ্রিকভাবে মানুষের ভিতর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আমরা দেখতে পাচ্ছি। গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু না হওয়ার হতাশাও আমরা দেখতে পাচ্ছি এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচার, এটা একটা বড় এজেন্ডা হয়ে উঠবে ইলেকশনে, হয়ে উঠেছে অলরেডি। কারণ আমরা যেখানে যাচ্ছি সবাই এই বিচারের রায় চায়, শেখ হাসিনার বিচার চায় এবং সংস্কারগুলো যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশ যাতে কোনো দেশের কাছে মাথা নত করে না থাকে বিগত 16 বছরের মতো, অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে। এবং এলাকায় এলাকায় যে 5ই আগস্টের পরে চাঁদাবাজি এবং দখলদারিত্ব বেড়েছে, মানুষের হয়রানি ভোগান্তি তৈরি হয়েছে, এই সমস্যাগুলো নিয়ে মানুষ আমাদের কাছে আসতেছে। আমরা আমাদের জায়গা থেকে সে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি যাতে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব মুক্ত একটা বাংলাদেশ এবং আমাদের যেই সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে সংস্কার বিচার, ঘুরে ফিরে এই কয়েকটা বিষয় আসলে মানুষের কাছ থেকে আমরা বেশি শুনতে পাচ্ছি। নাহিদ ইসলাম, এই আসনের একটা বড় প্রবলেম হচ্ছে যে জলাবদ্ধতা এবং
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে বর্ষাকাল যখন আসে তখন অনেককেই নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। বাসায় গেলে অনেককে হচ্ছে সাঁতরিয়ে বাসায় যেতে হয়। এই যে জনভোগান্তি এবং জলাবদ্ধতা এবং হচ্ছে ডাম্পিং ব্যবস্থাপনা, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? ঢাকায় তো মূলত 4টা নদী, তো এটার এইখানেও অনেকগুলা খাল এবং নদী, বালু নদী গিয়েছে পাশ দিয়ে। ফলে এই এই এলাকায় হচ্ছে এই খালগুলা খনন করতে হবে এবং যাতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে হয়, সেখানে কোনো দুর্বৃত্তায়ন না ঘটে। কারণ এই বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এলাকা এলাকায় কিন্তু এক ধরনের রাজনীতিকরণ হয়, ফলে এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে হয় না। এবং আমাদের নদীগুলোকে আবার কিভাবে আমরা উজ্জীবিত করতে পারি, এবং এখানে আসলে বেশিরভাগই কাজ থাকবে আসলে স্থানীয় সরকারের, এবং স্থানীয় সরকার নিয়েও আমাদের আলাদা প্রস্তাবনা আছে। তো সামগ্রিকভাবে যদি 11 আসনের আমরা কাজ করতে চাই, এখানে গ্যাসের সংকট একটা প্রবলেম এখন। এইটার আসলে মানুষকে একটা সমাধান আসলে দিতে হবে, যে সরকারি গ্যাস না হলেও বেসরকারি গ্যাস কীভাবে সহজ মূল্যে মানুষ পেতে পারে, সেখানে সিন্ডিকেট আছে এই গ্যাসকে কেন্দ্র করে। আরেকটা যেটা বললেন যে পরিবেশ এবং এবং যানজট, পুরো বাড্ডা এলাকাটায় যানজট একটা বড় সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং কিভাবে এটা সমাধান করা যায় সেই প্রস্তাবনাগুলো আমরা মানুষের কাছে উপস্থাপন করব। নাহিদ ইসলাম, আপনি আপনার বিজয়ের ব্যাপারে কেমন আশাবাদী? ঢাকা 11 থেকে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? জনগণের সাড়া তো ব্যাপকভাবে পাচ্ছি। যদি আমার আর একটা তো আমি কিছু বিশেষ সুবিধা পাচ্ছি, কারণ আমি এই এলাকার সন্তান। সেই হিসেবে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ অভ্যুত্থানের সময়েই আমার এলাকার মানুষ আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে, এবং কিছু কিছু দিন আমি ওই এলাকায় পালিয়েও ছিলাম। মানুষ জাতীয় পর্যায়ে তাদের এলাকার একজনকে দেখতে পাচ্ছে, ফলে মানুষ মনে করে যে আমি যদি আসি এবং আমি অভ্যুত্থানে আমার ভূমিকা, সরকারের ভূমিকা, পরবর্তী একটা দলের ভূমিকা, মানুষ মনে করে হয়তো আসলে পরিবর্তন হবে, নতুন কিছু হবে। শুরু থেকে আমরা এনসিপিকে ফলো করি বা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করি। আপনারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন একটি বড় দল হিসেবে গড়ে উঠবেন, এককভাবে নির্বাচন করবেন, সেটি যত আসনে পান। এরপর আমরা গুঞ্জন শুনছিলাম আপনারা বিএনপি বা অন্য কারোর সাথে যেতে পারেন। শেষ পর্যন্ত আপনারা জামাতের জোটে আসলেন। এটার আসার বিশেষ কোনো কারণ আছে কিনা? এককভাবে নির্বাচনে না যাওয়ার কারণ কি? এককভাবে করার পরিকল্পনা ছিল, কিন্তু নানান বাস্তবতায় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এককভাবে করে সংসদ পর্যন্ত পৌঁছাতে না পারি, তাহলে আমাদের এই যে পরবর্তী সংসদটা সংস্কার পরিষদ হবে, জুলাই সনদ নিয়ে যে প্রস্তাবনাগুলো আসবে বাস্তবায়নের জন্য, সেখানে স্ট্রং ভয়েস থাকবে না। কারণ এনসিপি সবচেয়ে জোরালোভাবে জুলাই সনদের পক্ষে কথা বলেছে। তো সেই জায়গায় তো আমরা বিএনপি থেকে জামাতকে আমরা বেশি আন্তরিক দেখেছি, পেয়েছি এটা ঐক্যমত কমিশন থেকেই। তো এটা একটা অন্যতম বড় কারণ জামাতের সাথে জোট করার বা জোট করার সিদ্ধান্ত নেওয়ার। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেও যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে এই জুলাইয়ের যারা প্রজন্ম রয়েছে, যারা সারা দেশের ছেলে মেয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের লড়াইটা আসলে শেষ হয়ে যায় না। শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে হত্যার চেষ্টায় তারা লিপ্ত আছে। ফলে এখানে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন, এবং আধিপত্যবাদী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে সবসময় জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করে এসেছে, আমাদের প্রতিবেশী দেশে নানান শক্তি, তারা কিন্তু এই বাংলাদেশের এই নির্বাচনকে বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছে, এবং শরীফ ওসমান হাদির খুনিরাও আমরা জানি ভারতে লুকিয়ে আছে। ফলে এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের কাছে মনে হচ্ছে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই ঐক্যে আমাদের কাছে জামাতের সাথে যেই দলগুলো রয়েছে তাদেরকে অনেক বেশি আন্তরিক মনে হয়েছে, এই কারণে আমরা তাদের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছি।